ওকে, স্পিকিং পার্ট 3 তে আমাদেরকে রাখবে হচ্ছে 4 to 5 মিনিটস। তার মানে স্পিকিং পার্ট 3 তে আমাদেরকে ৪ থেকে ৫ মিনিটের মধ্যে ছেড়ে দিবে। এখানে আমাদের অনেক বেশি সময় রাখবে না। এরকম একটা টাইম রাখবে। এই টাইমের মধ্যে আমাকে কোয়েশ্চেন করবে। কোয়েশ্চেন করতে পারে কয়টা? ৭ টা থেকে ৮ টা হাইয়েস্ট। সর্বোচ্চ ৭ টা থেকে ৮ টা কোয়েশ্চেন করতে পারে। এখন এখানে একটা স্ট্র্যাটেজি আছে। যদি পার্ট 2 তো সেইম। এখানে তো কোয়েশ্চেন একটাই থাকে। এখানে বাড়া কমার কিছু নাই। বাট পার্ট 1 এ যদি আপনাকে কোয়েশ্চেন করে ২ থেকে ৪ টা, তাহলে পার্ট 3 তে আপনাকে কোয়েশ্চেন করবে ৭ টা থেকে ৮ টা বা ৯ টা। এখন পার্ট 1 এ যদি আপনাকে কোয়েশ্চেন করে ৭ টা থেকে ৯ টা, তাহলে পার্ট 3 তে আপনাকে কোয়েশ্চেন করবে ৩ টা থেকে ৪ টা। IELTS এর যে স্ট্র্যাটেজিটা এইরকম। যদি আপনাকে একটা জায়গায় অনেক বেশি কোয়েশ্চেন করে প্লাস, বেশি কোয়েশ্চেন করে আরেক জায়গায় মাইনাস বা কম করবে। ওকে? এরকম হবে না যে আপনাকে এখানেও ৭ টা থেকে ৯ টা কোয়েশ্চেন করছে, এখানেও ৭ টা থেকে ৯ টা। তাহলে হচ্ছে তাদের লেংথ মিলবে না। আদর্শ একটা স্পিকিং মক টেস্ট নেওয়ার টাইম হচ্ছে 14 মিনিটস। এক্সামিনারদের বলা থাকে যে তুমি 14 মিনিটস এর মধ্যে স্পিকিং মক টেস্টটা নিয়ে নিবা বা স্পিকিং যে মেইন এক্সামটা এটা নিয়ে নিবা। এর বেশি বা কম যাতে না হয়। অ্যারাউন্ড তো থাকবেই। প্লাস মাইনাস হয়তোবা কিছুক্ষণ থাকবে। বাট বেশি কম যাতে না হয়। তো ওই টাইমের সাথে ম্যাচ করতে গেলে ৪ থেকে ৫ মিনিট হচ্ছে রাখা উচিত হয় আরকি স্পিকিং পার্ট 3 তে। ওকে। সো এখন এই গেল লিঙ্ক। তো আমাদের কি থাকতে পারে স্পিকিং পার্ট 3 তে এটা একটু দেখি। কোয়েশ্চেন টাইপস ওপিনিয়ন বেসড, 2 কম্প্যারিজন, 3 কজ এন্ড ইফেক্ট, 4 হাইপোথেটিক্যাল, 5 হচ্ছে প্রবলেম সলভিং। এই ৫ টা কোয়েশ্চেন টাইপ আমাদের থাকতে পারে স্পিকিং পার্ট 3 তে। ওকে, এই ৫ টার বাইরে তেমন কোয়েশ্চেন থাকে না, খুব কম। সো এই ৫ টা কোয়েশ্চেন টাইপ অনেক কোয়েশ্চেন ১০০০ এর উপর স্পিকিং পার্ট 3 দেখে এনালাইসিস করে এই ৫ টা কোয়েশ্চেন টাইপকে আইডেন্টিফাই করা। এখন হচ্ছে এই ৫ টা কোয়েশ্চেনের একটা ফরমেট আজকে দিয়ে দিব। এই ফরমেটটা জানলে কম্পারেটিভলি অনেক ইজি লাগবে স্পিকিং পার্ট 3 কে অ্যাপ্রোচ করা। আচ্ছা, এর আগে একটু বলে নেই, ডিসকাশন হবে এখানে, অ্যাবস্ট্রাক্ট বা কমপ্লেক্স কোয়েশ্চেন হবে। এখানে এক্সটেন্ডেড আনসার দিতে হবে, ডিটেইলড আনসার দিতে হবে, ক্রিটিক্যাল থিংকিংটা শো করতে হবে, ওপিনিয়ন দিতে হবে, অবশ্যই এক্সাম্পল দিতে হবে। এই লাইনটা ইম্পোর্টেন্ট। ক্রিটিক্যাল থিংকিং তার মানে আমার এখানে দিতে হবে আইডিয়া, তারপরে হচ্ছে এক্সপ্রেস ওপিনিয়ন তার মানে রিজনিং, তারপরে হচ্ছে এক্সাম্পল। ওকে? তার মানে আইডিয়া, তারপর হচ্ছে ২ নম্বরে রিজনিং, ৩ নম্বরে এক্সাম্পল। এরকম স্ট্রাকচার। যেমনটা পার্ট 1 এ দেখছি। যেকোনো একটা কোয়েশ্চেন করলে ফার্স্টে আমার টপিক সেন্টেন্স, দেন ডেভেলপমেন্ট, দেন এক্সাম্পল। এরকম ভাবে এটা ফরমেটটা নরমালি সাজানো হয়। আরো একটু দেখব কিভাবে ছোট চেঞ্জেস আছে পার্ট 1 এর সাথে কম্পেয়ার করলে ওগুলো কিভাবে হয় দেখে আসি। আচ্ছা, স্ট্র্যাটেজিস ফর আনসারিং পার্ট 3 কোয়েশ্চেনস। আ এটা হচ্ছে একটা কমন স্ট্র্যাটেজি। এক্সপ্লেইন করতে হবে। এটা হচ্ছে আপনার স্পিচটা বড় করতে হবে অবশ্যই। রেঞ্জ অফ ভোকাবুলারি বাড়াতে হবে। এইখানে হচ্ছে আপনার ভোকাব দেখানোর জায়গা। এখানে হচ্ছে আমার ভোকাবুলারি দেখাইতে হবে। এইখানে হচ্ছে গ্রামাটিক্যাল স্ট্রাকচার দেখাইতে হবে। তার মানে GRA আর লেক্সিক্যাল রিসোর্স এখানে আমার অবশ্যই ভালো মতো শো করতে হবে। কারণ এইখানে আপনি করবেন ক্রিটিক্যাল থিংকিং। ক্রিটিক্যাল বিষয় যখন আলোচনা করবেন তখন আপনার অবশ্যই ভালো ভোকাবুলারি লাগবে। অ্যাডভান্স C1, C2 লেভেলের ভোকাবুলারি লাগবে। তারপর হচ্ছে অর্গানাইজ ইউর থট, এটা হচ্ছে লজিক্যাল ফ্লো। লজিক্যালি কথা বলতে হবে। ইন্ট্রোডাকশন, এক্সপ্লেনেশন, এক্সাম্পল যেমনটা হয় নরমালি। স্টে অন টপিক। টপিকে থাকা যাবে, টপিকের বাইরে যাওয়া যাবে না। এটা হচ্ছে কিছু কমন স্ট্র্যাটেজিস, এগুলো ফলো করতে হবে। এগুলো শুধু পার্ট 3 তে না, সব জায়গাতেই ফলো করা উচিত। পার্ট 1 অ্যান্ড পার্ট 2। আচ্ছা, আমরা কোয়েশ্চেন টাইপে চলে আসি। ফার্স্টে আমরা দেখছিলাম ওপিনিয়ন বেসড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন টাইপটা কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। আমার কোয়েশ্চেনটা কেমন হবে? কোয়েশ্চেনটা এখানে দেওয়া আছে। ডু ইউ থিংক পিপল আর লেস ফিজিক্যালি অ্যাক্টিভ নাওএডেইজ? তার মানে কি? তুমি কি ভাবো মানুষ হচ্ছে ফিজিক্যালি লেস অ্যাক্টিভ হয়ে যাচ্ছে দিন? মানুষ আর কাজ-টাজ করতেছে না, মানুষ অলস হয়ে যাচ্ছে? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এখন এইখানে জানতে চাইছি কি আমার ওপিনিয়ন। এখানে অন্য কিছু জানতে চাওয়া হয় নাই, আমার ওপিনিয়ন চাইছে। সো হোয়াট ইস মাই ওপিনিয়ন? এখন আমার ওপিনিয়ন যখন জানতে চাইবে তখন আমি আনসার করব এই ফরম্যাটে। এটা হচ্ছে টেমপ্লেট। I believe that in my opinion, এইভাবে করে আমি শুরুটা করব। তারপর আমি আমার ওপিনিয়নটা দিব। যে আসলে মানুষ কি লেস ফিজিক্যালি অ্যাক্টিভ নাকি অ্যাক্টিভ না। প্রোভাইড এ রিজন। আমি যে ওপিনিয়নটা এখানে দিব এটার পরে আমি দিব রিজন। তার মানে ১ নম্বরে ওপিনিয়ন, ২ নম্বরে রিজন। দ্যা মেইন রিজন ইস দ্যাট, এটা দিয়ে আমি শুরু করব। দিস ইস বিকজ দিয়ে শুরু করতে পারি। আপনাদের শুরু করা নিয়ে প্রবলেম হয়। সো আমি এগুলো দিয়ে শুরু করতে পারি। তো আমার রিজন দেওয়া শেষ। আমি একটা রিজন দিতে পারি। আমি রিজন নাম্বার 2 ২ টা রিজন দিতে পারি। কোন প্রবলেম নাই। লাস্টে এক্সাম্পল দিয়ে শেষ করতে হবে। এক্সাম্পলটা পার্ট 3 তে অনেক বেশি ইম্পোর্টেন্ট। মনে রাখতে হবে এক্সাম্পলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা। সো এখন আমরা আনসারটা দেখি কিভাবে করছি। I believe that বলছিলাম না যে I believe দিয়ে শুরু করতে হবে।
এইখানে আমাদের স্ট্রাকচারে বলা আছে আই বিলিভ দ্যাট। সো আই বিলিভ দিয়ে শুরু করছে। I believe that people are indeed less physically active nowadays. তার মানে আমার কোশ্চেনের আনসার ক্লিয়ারলি আমি পাইলাম। আনসার যে মানুষ হচ্ছে আসলেই লেস ফিজিক্যালি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সো আমার আনসার হয়ে গেল। এখন পরে আমি কি করব? রিজন বা ডেভেলপমেন্ট। দিস ইজ প্রাইমারিলি বিকজ, একটু আগে বলে আসছিলাম যে দিস ইজ প্রাইমারিলি বিকজ এটা আমাদের স্ট্রাকচারে দেওয়া আছে। দিস ইজ বিকজ দ্য মেইন রিজন ইজ দ্যাট। ওকে, এরকম স্ট্রাকচারে দেওয়া থাকবে। আপনারা জাস্ট স্ট্রাকচারগুলো পড়বেন আর আনসার করার ট্রাই করবেন। আচ্ছা, দিস ইজ প্রাইমারলি বিকজ অফ দ্য রিজনিং অফ দ্য ইনক্রিজিং ইউজ অফ টেকনোলজি ইন ডেইলি লাইফ হুইচ হ্যাজ মেড মেনি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রিডান্ডেন্ট। তার মানেটা কি? এখানে টেকনোলজিকে দোষ দেওয়া হয়েছে। টেকনোলজিটার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা রিডান্ডেন্ট হয়ে গেছে। ফর ইনস্ট্যান্স, পিপল প্রিফার ইউজিং কার্স ইভেন ফর শর্ট ডিস্টেন্সেস ইনস্টেড অফ ওয়াকিং। আর এই জন্য এই টেকনোলজির জন্য মানুষ কি করে? কার ইউজ করে। সাপোজ এই 1 কিলো একটা জায়গা গাড়ি ইউজ করতেছে হাঁটার বদলে। তো তার মানে এই কাজগুলোর ফলে কি হচ্ছে? মানুষ লেস ফিজিক্যালি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে দিন দিন। ওকে, সো এক্সাম্পল, রিজন, টপিক, সেন্টেন্স সবকিছু কানেক্টেড। সবকিছু একদম অটোমেটিক্যালি একটার সাথে একটা কানেক্টেড। এগুলো হচ্ছে পারফেক্ট একটা আনসার। ওকে, এখন আমার রেসপন্স করতে হবে 40 সেকেন্ডস এট লিস্ট। এগুলো হচ্ছে একটু ছোট রেসপন্স, এটা হয়তো বা 20 বা 30 সেকেন্ডে শেষ হয়ে যাবে। এগুলা ডিটেইল রেসপন্স নিচে দেওয়া আছে পিডিএফ এর, তখন দেখে নিব। স্ট্রাকচারটা যাতে শার্প অ্যান্ড ক্লিয়ার থাকে এজন্য আমি একটু ছোট রেসপন্স রাখছি এখানে। আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি যদি কম কথা বলেন বাট অ্যাকুরেট কথা বলেন, ফাইন, কোনো প্রবলেম নাই। ওকে, অনেকে আছে এটাকে হয়তো 1 মিনিট ধরে কথা বলবে কিন্তু এটার কোনো অ্যাকুরেসি নাই। কিন্তু আপনি যদি এটুকু আনসার করেন, অ্যাকুরেটলি বলেন, কোনো সমস্যা নাই। 30 সেকেন্ড দিয়ে এনাফ। বাট আইডিয়াল হচ্ছে 40 সেকেন্ডস কথা বলা, প্রত্যেকটা কোশ্চেন আনসার দেওয়া। ওকে, সো আমরা অপিনিয়ন বেসড কোশ্চেনটা বুঝলাম কি করতে হবে। এখন আমরা চলে যাই কম্পারেটিভ কোশ্চেনস, যেখানে কম্প্যারিজন হবে, যেখানে একজনের সাথে আরেকজনের কম্পেয়ার হইতে পারে বা দুইটা জিনিসের কম্পেয়ার হইতে পারে। ওকে, কোশ্চেনটা কি? হাউ ইজ ফ্যামিলি লাইফ ডিফারেন্ট নাও ফ্রম দ্য পাস্ট? তার মানে পাস্ট থেকে বর্তমানে। হাউ ইজ নাও, বর্তমানে কেমন। ফ্রম দ্য পাস্ট মানে পাস্টের সাথে কম্প্যারিজন। কম্প্যারিজনটা করা হয়েছে এখানে পাস্টের সাথে, যে পাস্টের সাথে বর্তমানে কাহিনীটা কি। সো এখন আমরা এটার আনসার করব কিভাবে? আইডেন্টিফাই টু থিংস বিং কম্পেয়ার, এটা শুরু করতে হবে সাপোজ কম্পেয়ার টু দিয়ে, বা when comparing the past family life নাও এটা হচ্ছে, ওইটা হচ্ছে, এভাবে করে। তারপরে ডিফারেন্স বলতে হবে, দ্য মেইন ডিফারেন্স, বা হোয়াইল দিয়েও বলা যায়, বা বর্তমানে এটা হচ্ছে। তারপরে এক্সাম্পল আর এক্সপ্লেনেশন দুইটা আপনি একসাথেও দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। বাট এক্সাম্পলটা নর্মালি লাস্টে রাখলেই ভালো হয়। আচ্ছা, আমরা দেখি আনসারটা কিভাবে করছে। কম্পেয়ার টু দ্য পাস্ট, তার মানে প্রথমেই এটা নিয়ে আসছে। কম্পেয়ার টু দ্য পাস্ট ফ্যামিলি লাইফ হ্যাজ চেঞ্জ সিগনিফিকেন্টলি। আমার টপিক সেন্টেন্স হয়ে গেল না? সুন্দর করে আমি টপিক সেন্টেন্স দিয়ে দিলাম। পাস্টের সাথে কম্পেয়ার করলে ফ্যামিলি লাইফ অনেক চেঞ্জ হয়েছে রিসেন্টলি। তো আমার প্রথমেই কম্পারিজনে আনসার দিয়ে দিলাম। ইন দ্য পাস্ট ফ্যামিলিস, এই যে এখানে হচ্ছে আমার এক্সপ্লেনেশন। আমার এখানে এখন ডেভেলপ করবে আইডিয়া। ওকে, ইন দ্য পাস্ট ফ্যামিলি লাইফ ওয়ার জেনারেলি লার্জার অ্যান্ড অফেন লিভ টুগেদার ইন দ্য সেম হাউস। আগে হচ্ছে ফ্যামিলি লাইফ একদম সেম হাউসে থাকতো। নাওয়াডেজ এখন কি হচ্ছে? ফ্যামিলিজ টেন্ড টু বি স্মলার অ্যান্ড চিলড্রেন অফেন মুভ আউট হোয়েন দে রিচ অ্যাডাল্টহুড। বর্তমানে হচ্ছে ফ্যামিলি একদম ছোট হয়ে যাচ্ছে, বাট আগে ছিল এটা অনেক লং, সবাই একসাথে থাকতো। এখন এখানে হোয়াইল দেওয়া আছে, সো আপনারা হোয়াইল দিয়ে আনসার করতে পারেন। দ্য মেইন ডিফারেন্স ইজ, কমা দিয়ে, দ্য মেইন ডিফারেন্স ইজ ইন দ্য পাস্ট। এখানে আপনি দ্য মেইন ডিফারেন্স ইজ দিতে পারেন। দ্য মেইন ডিফারেন্স ইজ পরে আপনি দিতে পারেন এই লাইনটা টোটালি মিলায়। ইন দ্য পাস্ট ফ্যামিলিজ লার্জার টুগেদার ইন দ্য সেম হাউস হোয়াইল, পরে দিয়ে দিবেন এই মাঝখানে হোয়াইল মানে হচ্ছে কম্পারিজন, শিখেছিলাম। হোয়াইল নাওয়াডেজ ফ্যামিলিজ টেন্ড টু বি স্মলার। ওকে, ইজিলি এখানে এটা দেওয়া হয় নাই, চাইলে আপনি দিতে পারেন। এইটাকে সিম্পল সেন্টেন্সে রাখা হয়েছে, আপনি চাইলে কমপ্লেক্স করতে পারেন। কিভাবে কমপ্লেক্স করতে পারবো এটা কি বুঝতে পারছি? কমপ্লেক্স কিভাবে করবো? মাঝখানে জাস্ট হোয়াইল এনে দিব। হোয়াইল মানে হচ্ছে কম্পেয়ার করা। আগে হচ্ছে এরকম থাকতো, বর্তমানে এরকম। হোয়াইলের স্ট্রাকচারটা কেমন আমি জানি না আপনাদের মনে আছে কিনা। আগে একটা ক্লজ, পরে একটা ক্লজ, এখানে এই কাজটাই হয়েছে। ইন দ্য পাস্ট ফ্যামিলিজ ওয়ার জেনারেলি লার্জার অফেন লিভ টুগেদার ইন দ্য সেম হাউস হোয়াইল নাওয়াডেজ ফ্যামিলিজ টেন্ড টু বি স্মলার চিলড্রেন অফেন মুভ আউট হোয়েন দে রিচ অ্যাডাল্টহুড। দ্যাটস ইট, আর কিছুই না। অতীতের সাথে বর্তমানে একটা কম্পারিজন হোয়াইল দিয়ে ফার্স্ট ক্লজ সেকেন্ড ক্লজ দিয়ে করে ফেলতে পারতেন, যেটা এখানে বলা আছে। ওকে, তারপরে কি বলছে? ফর ইনস্ট্যান্স, এ ফিউ ডিকেডস অ্যাগো ইট ওয়াজ কমন ফর 3 জেনারেশন টু লিভ টুগেদার বাট দিস ইজ রেয়ার নাও।
তার মানে আমার একটা এক্সাম্পল দিতে হবে। তো আমি একটা এক্সাম্পল এখানে দিছি। আগে হচ্ছে ফিউ ডিকেডস এগোতে কি হইতো ৩ জেনারেশন একসাথে থাকতো। বাট এটা বর্তমানে রেয়ার, নাই বললেই চলে। ওকে? সো আমার কম্পারেটিভ কোয়েশ্চেন এই স্ট্রাকচারে রেসপন্স করতে পারলে আপনি হাইয়েস্ট মার্ক পাবেন, হাইয়েস্ট আউটপুট পাবেন। সুন্দর, অর্গানাইজড, কোনো ঝামেলা নেই। ওকে। এই দুইটাতে কারো কোনো কোয়েশ্চেন আছে? এই দুইটাতে অপিনিয়ন আর হচ্ছে যেটা দেখাইলাম মাত্র। এনি কোয়েশ্চেন এনিওয়ান? আচ্ছা, কোয়েশ্চেন কি 5টা টাইপের উপরই মানে হবে, 4-5টা বা 7-8টা? এই ৫ টাই সবচেয়ে বেশি। 95% ক্ষেত্রে you will be asked from this type of questions. বুঝতে পারছি। মানে এরকমই লেংথের 7-8টা কোয়েশ্চেন হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এরকম লেংথের ৭-৮ টা কোয়েশ্চেন করবে। হয়তোবা একটা ওপিনিয়ন বেস করবে, আরেকটা করবে হচ্ছে আপনার হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন, আরেকটা করবে কজ এন্ড ইফেক্ট। এরকম করে একেকটা একেক রকম ভাবে করতে পারে। বাট এর বাইরে নরমালি যায় না বা যাবে না। ওকে? টপিকটা কি মানে চেঞ্জ হবে নাকি যেকোনো একটা টপিকের উপরই থাকবে? নরমালি একটা টপিকেই থাকে। যদি এক্সামিনার ভাবে আপনি ফ্লুয়েন্টলি কথা বলতেছেন, তখন আপনার ব্যান্ড লেভেলকে একটু ক্লিয়ারলি জাজ করার জন্য, বা সাপোজ আপনি হচ্ছে ব্যান্ড 7 অ্যাচিভার। এখন আপনাকে আসলেই 7 দিবে কিনা এটা জাজ করার জন্য আপনাকে বিভিন্ন টপিকে কোয়েশ্চেন করবে। তখন সেম টপিকে থাকবে না। একটু শিফট করবে। বাট শিফটটা হচ্ছে মাইনর শিফট। মাইনর শিফট। সাপোজ ফুড নিয়ে কোয়েশ্চেন করতেছে। এখন ফুড থেকে সে যাবে কালচারে। ফুড থেকে সে হচ্ছে রিডিং এ যাবে না। ওকে? রেয়ার। ফুড থেকে সে কালচারে যাইতে পারে। এরকম করতে পারে। ওকে, অলরাইট। সো আরেকটা জিনিস মনে রাখবেন, এগুলাকে বলা হয় কিন্তু ফলো আপ কোয়েশ্চেন। ওকে? স্পিকিং পার্ট থেকে বলা হয় ফলো আপ কোয়েশ্চেন। সো ফলো আপ কোয়েশ্চেন কিউ কার্ডের সাথে একটা মিল থাকবে। সম্পূর্ণ মিল না থাকলেও কিউ কার্ডের সাথে একটা রিলেভেন্সি থাকবে। এই যেমন বললাম কালচার, ড্রেস, ফুড, এরকম একটা রিলেভেন্স থাকবে। ওকে, আমাকে কোয়েশ্চেন করছিল লিডারশিপ নিয়ে। কোন লিডারশিপ ভালো বা লিডারশিপ কেমন হওয়া উচিত? মানে এরকম কিছু হাবিজাবি কোয়েশ্চেন করছিল আরকি। Very common question for you as long as I know you. হ্যাঁ, এইটা আমার জন্য কমন কোয়েশ্চেন হয়ে গেছিল। আ সো আমি সুন্দর মতো ক্লাবিং এক্সপেরিয়েন্স বা বাকি অনেক কিছু সুন্দরভাবে গুছায় বলতে পারছি। বাট আই গেস ইটস নট ফ্যামিলিয়ার ফর আদার ক্যান্ডিডেটস। সো সে ভাবছিল যে একটু স্ট্রাগল করাবে আমাকে, বা এরকম একটা টেনডেন্সিতে সে কোয়েশ্চেন করছিল লাস্টের দিকে লিডারশিপ নিয়ে আরকি। যে আমার কেমন লিডারশিপ পছন্দ। ৪টা-৫টা লিডারশিপের কথা বলতে এবং তার মধ্যে থেকে একটা চুজ করতে এবং কেন আমি এটা চুজ করব। এরকম কিছু উদ্ভট প্রশ্ন আ করছিল। যখন তারা ব্যান্ড 7 বা 7 প্লাস স্কোর দিতে চাইবে আপনাকে, তখন আপনাকে একটু বাজিয়ে দেখবে আরকি যে আসলে আপনি কেমন পারেন। এটা কমন। আর কঠিন কোয়েশ্চেন করলে এইজন্য আমি বলব নার্ভাস না হয়ে আরো কনফিডেন্স বাড়ায় ফেলবেন। আরো কনফিডেন্স এর সাথে আনসার করবেন। দেখবেন আপনার 7-8 চলে আসবে। 7-8 ডিফিকাল্ট কিছু না। ওকে, আর সম্পূর্ণ আইএলটিএস প্রিপারেশন আমি একটা জিনিস বলে দেই, নেগেটিভ মানুষের সাথে মিশবেন না। সম্পূর্ণ আইএলটিএস এর প্রিপারেশন এ নেগেটিভ মানুষের সাথে মিশবেন না। এটা আমি বারবার বলে দেই। আমি আমার এক্সামের প্রায় ১ ঘন্টা আগে 1 আওয়ার বিফোর আমি একটা মক টেস্ট দিই এক ফ্রেন্ডের কাছে। ও বলতেছিল তুমি 6 পাবা। হাইয়েস্ট গেলে 6.5। তুমি জীবনে 7 পাবা না স্পিকিং এ। 7 অনেক ডিফিকাল্ট। অনেক কিছু জাজ করে দেয়। সো এই যে আমার কনফিডেন্সটা লো হয়ে যেতে পারত। বাট আমি আমাকে চিনি বা আমি আমাকে জানি, হয়তোবা আমি নিজে নিজের কনফিডেন্সটাকে ধরে রাখতে পারছি। বাট এটা হয়তোবা সবার ক্ষেত্রে পসিবল না। সেজন্য বললাম আইএলটিএস এর প্রিপারেশন এর সময় অনেকে অনেক কথা বলবে যে, "কি করবা আইএলটিএস এ বাইরে যেয়ে কি করবা না করবা হাবিজাবি। আইএলটিএস হচ্ছে অনেক কঠিন হয়ে গেছে এখন। ৬ ৬.৫ এর উপরে পাওয়াই যায় না। খুব ডিফিকাল্ট। কোয়েশ্চেন ডিফিকাল্ট। কম্পিউটার ডেলিভার্ড হয়ে যাবে। পেপার থাকবে না।" তো এগুলো বলে আপনাকে খুবই বেশি ফ্রাস্ট্রেট করে ফেলবে। আসলে কেউই জানে না বা আমরা কেউই জানি না যে আসলে কম্পিউটার ডেলিভার্ড হয়ে যাবে, নাকি এটা কঠিন হবে কোয়েশ্চেন, নাকি ইজি হবে, আপনি কত পাবেন, এইসব নিয়ে কারো কোনো আইডিয়া নেই। অনেকে বলে সিলেটে গিয়ে এক্সাম দিলে নাকি সহজ হয়। পুরাই ভুয়া কথা। এগুলোর কোনো ভ্যালিড কোনো এক্সপ্লেনেশন কেউ দিতে পারে নাই। তো এগুলো হচ্ছে গিয়ে ইস্যু। আ বাট আমি যেটা সাজেস্ট করি সবাইকে যে, আমার কাছে একটা জিনিস আমি বলি ব্রিটিশ কাউন্সিল। ব্রিটিশ কাউন্সিল আমার কাছে প্রফেশনাল লাগে আইডিপি থেকে। কম্পেয়ার টু আইডিপি ব্রিটিশ কাউন্সিল আমার কাছে একটু প্রফেশনাল লাগে। আমি শুধু এই জিনিসটা সাজেস্ট করি। কারণ আইডিপি থেকে আমি নিজে আইডিপির একটা ভেন্যুতে ছিলাম। আইডিপির অনেক কাজ আমার প্রফেশনাল লাগে নাই এবং আমি নিজেও ব্রিটিশ কাউন্সিলে এক্সাম দিয়েছিলাম। সো আমি শুধু এই জিনিসটা বলি যে, এক্সাম দিলে ব্রিটিশ কাউন্সিলে দেন। আরেকটা রিজন আছে। আইডিপিতে আরেকটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? সেটা হচ্ছে আপনার যদি 2 ব্যান্ড
ব্যান্ডের ডিফারেন্স হয়, সাপোজ আপনি স্পিকিং এ পেলেন 7, রিডিং এ পেলেন 5, তখন আপনার এই খাতাটা ইনভেস্টিগেশনে চলে যাবে। এই খাতাটা ইনভেস্টিগেশন হবে যে আসলে ব্যান্ডের ডিফারেন্স তো থাকার কথা না, এটা কি আবার দেখা হবে খাতাটাকে যে আসলে সে কি 7 পাইছে নাকি পায় নাই। তো ওই ক্ষেত্রে মাঝে, মাঝে দেখা যায় ভুলবশত তারাও স্কোর কমায় দেয় বা এইরকম কিছু ঝামেলা হয়। ব্রিটিশ কাউন্সিলে এরকম ঝামেলা নাই। তো এজন্য আমি সাজেস্ট করব ব্রিটিশ কাউন্সিলে এক্সামটা দেওয়ার জন্য। তো এর বাইরে আর কিছু বলব না। বাকিটা সব কপাল, লাক আর আপনার স্কিলের উপর ডিপেন্ড করে। 95% আপনার স্কিল আর 5% লাক। ওকে? সো স্কিল ডেভেলপ করেন সবাই। আচ্ছা, ওকে ফাইন। স্পিকিং এ বাংলাদেশীদের মানে এভারেজ স্কোর কেমন? স্পিকিং এ বাংলাদেশীদের এভারেজ স্কোর হচ্ছে 6 পয়েন্ট কত যেন? দাঁড়ান আমি একটু দেখি। আমি তো দেখাইছিলাম মেবি ফার্স্ট ক্লাসে। ওয়েট 1 মিনিট। হ্যাঁ, আমার খেয়াল নাই। বাট কথা শুনে মনে হইলো যে স্পিকিং টাই মেবি একটু হার্ড হবে আরকি আমাদের জন্য। স্পিকিং এ বাংলাদেশীদের এভারেজ স্কোর হচ্ছে 6.1, হ্যাঁ 6.1 আর রিডিং 5.8, রাইটিং 5.8। স্পিকিংটাতে সময় দেওয়া লাগে সবচেয়ে বেশি। এটা হচ্ছে বিষয়। রিডিং, রাইটিং হয়তো এত সময় দেওয়া লাগবে না। বাট স্পিকিং এ মানে সময়টা খুব বেশি দেওয়া লাগে। এটা একটা প্রবলেম। আর তেমন কোনো প্রবলেম নাই। কারণ আমরা অনেকদিন ধরে স্পিকিং করি না তো এজন্য প্রবলেমটা বেশি। এছাড়া এটা ইজি বলা যায়। ওকে। সো আমরা কজ এন্ড ইফেক্ট এ চলে যাই। ফাইন। আমাদের কজ এন্ড ইফেক্ট এ কি? কারণ আর হচ্ছে ইফেক্ট। সো এখন একটা কারণ আমাকে হচ্ছে এক্সপ্লেইন করতে হবে, একটা ইফেক্ট আমাকে বলতে হবে। কোয়েশ্চেনটা দেখি একটু। Why do many people prefer online shopping to in-store shopping? তার মানে অনলাইন শপিং প্রিফার করে in-store শপিং থেকে, এটা কেন? রিজনটা কি? এখন আমার রিজন বলতে হবে। যদি আমার কারণ থাকে তাহলে অবশ্যই আমার ইফেক্ট নিয়ে আলোচনা করতে হবে। এটা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু ইফেক্ট চায় নাই। যে ইফেক্টটা কি বলো? বাট ইফেক্টটা আমার বলতে হবে। কারণ কজ এর সাথে ইফেক্ট কানেক্টেড। একটা জিনিস একটা কারণে হবে, এটার ইফেক্টটা কি? এটা অটোমেটিক্যালি চলে আসবে। রাইটিং এ আপনাদের কোয়েশ্চেন আছে কজ এন্ড ইফেক্ট নিয়ে। তখন দেখবেন কজ ইফেক্ট ২ টাই চায় কোয়েশ্চেনে। বাট স্পিকিং এ এরকম না। আপনাকে কজ ইফেক্ট ২ টা একসাথে চাবে না। কারণ কোয়েশ্চেন তারা এত কমপ্লেক্স করবে না। ইজি রাখবে। বাট আপনার বলতে হবে আনসারে। সো দেখি এখানে বলছে মেনি পিপল কেন প্রেফার করে অনলাইন শপিং ইন-স্টোর শপিং থেকে, মানে ফিজিক্যাল শপ থেকে কেন অনলাইন শপিং প্রেফার করে। তো এখন আমরা কি করতে পারি? এখানে যেহেতু আমাকে রিজন চাইছে বা কজ চাইছে, কারণ one of the main reasons why people prefer online shopping is the convenience it offers. তার মানে এইটা আমার টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স আমি বলে ফেলছি। One of the main reasons is বা this is caused by, যেকোনো একটা কি যেটার সাথে মিলে সেটা আমরা আনসার করব। সেটা আমাদের সুন্দর মেসে আমি এখানে বলে দিছি। কনভেনিয়েন্স ইট অফার্স, এটা হচ্ছে আমাদের আইডিয়া। মেইন আইডিয়া হচ্ছে এটা। কনভেনিয়েন্স ইট অফার্স। ওকে? এরকম একটা আইডিয়া দিতে হবে। জাস্ট জেনারেল কথাবার্তা বললে হবে না। যে অনলাইন শপিং ইজ ভেরি গুড, অনলাইন শপিং ইজ ভেরি কনভেনিয়েন্ট, এরকমভাবে বললে হবে না। আমাকে রিজন এক্সপ্লেইন করে দিতে হবে যে কেন মানুষ এটা প্রিফার করে। এটার রিজনটা হচ্ছে কনভেনিয়েন্স ইট অফার্স। এটা এতটাই সুবিধা অফার করে, এইজন্য মানুষ প্রেফার করে। ফাইন। আমার আইডিয়া গেল। তারপর এক্সপ্লেইন করতে হবে। অ্যাজ এ রেজাল্ট দিয়ে করতে পারি, কনসিকুয়েন্টলি দিয়ে করতে পারি। এখানে করছি অ্যাজ এ রেজাল্ট দিয়ে। অ্যাজ এ রেজাল্ট পিপল ক্যান বাই প্রোডাক্টস ফ্রম দ্য কমফোর্ট অফ দেয়ার হোমস। হুইচ সেভস টাইম অ্যান্ড এফোর্ট। তার মানে এইটা আমার ইফেক্ট না? এটা আমার একটা ইফেক্ট। মানুষ কি করতে পারে? তাদের কমফোর্টে বাসায় থেকে তারা প্রোডাক্ট কিনতে পারে। তার মানে এটা হচ্ছে আমাদের ইফেক্ট যে মানুষ কেন পছন্দ করে? এটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। সেইম ইফেক্ট বলি, ডেভেলপমেন্ট বলি, রিজনিং বলি, সবই সেইম। এইরকম একটা লাইন দেওয়া লাগবে ম্যান্ডেটরি। এইটা হচ্ছে আমাদের কোহিয়ারেন্স, সবচেয়ে ইম্পোর্টেন্ট লাইন। সবার ১ম এর যে লাইনটা ওইটা তো ম্যান্ডেটরি দিতেই হবে। তারপর সবচেয়ে ইম্পোর্টেন্ট লাইন হচ্ছে এইটা। যে আমার এই লাইনটাকে, এই আইডিয়াটাকে ডেভেলপ করবে, এক্সপ্লেইন করবে এই জায়গায়। ওকে। ফর এক্সাম্পল, তারপরে এক্সাম্পল দিতে হবে আমাদের। এক্সাম্পলটা দিয়ে দিছে এখানে সুন্দর। ফর এক্সাম্পল, ইনস্টেড অফ ট্রাভেলিং টু আ স্টোর, কনজিউমার্স ক্যান প্লেস অ্যান অর্ডার উইথ জাস্ট ফিউ ক্লিকস। তার মানে এটা স্টোরে ট্রাভেল করাচ্ছে, তারা হচ্ছে ফিউ ক্লিকস এর মাধ্যমে একটা প্রোডাক্ট কিনে ফেলতে পারে। ফাইন। তো এখানে আমাদের ঘটনা হচ্ছে একটাই, আইডিয়া, ডেভেলপমেন্ট, এক্সাম্পল। এখন একেকটা কোয়েশ্চেন প্যাটার্নে আমরা একেক রকম আইডিয়া ফলো করব। যেমন এখানে একটা আমাদের আইডিয়া দিতে হবে। ওয়ান অফ দ্য মেইন রিজন, অ্যাজ এ রেজাল্ট, এরকম করে। আবার যদি আমরা উপরের দিকে যাই,
উপরের দিকে গেলে আমাদের হয়তোবা কম্পেয়ার টু, when comparing এরকম দিতে হবে, যে এরকম দেওয়া আছে। এক একটা এক এক রকম দিতে হবে, এগুলো একটু আমরা নোট করে ফেলবো, তাহলেই হবে। ওকে, এখন একটু আপনাকে যদি আপনি যদি একটু হাই অ্যাচিভার হন, একটু ভালো বলতে পারেন, তখন হচ্ছে এক্সামিনে আপনাকে হাইপোথেটিক্যাল কোশ্চেনে নিয়ে যাবে। হাইপোথেটিক্যাল কোশ্চেনে কন্ডিশনাল ইউজ করতে হয়, কন্ডিশনাল সেন্টেন্স, যেটা সবাই পারে না। যেটা আমি দেখাই দিছি যে হাইপোথেটিক্যাল যে কোশ্চেনগুলো হবে এখানে কন্ডিশনাল সেন্টেন্সগুলো ইউজ করবেন। ওই স্ট্রাকচারটা বা ওই ক্লাসটা ভালো করে একটু দেখে নিবেন স্পিকিং পার্টটি প্র্যাকটিস করার আগে। কারণ কন্ডিশনাল সেন্টেন্সের ইউজেসটা এখানে করতেই হবে, কারণ কোশ্চেনই হবে হাইপোথেটিক্যাল। এটা হচ্ছে একটা ইমাজিনারি কোশ্চেন করবে। কোশ্চেনটা কেমন দেখে আসি। কোশ্চেনটা হবে হোয়াট উড হ্যাপেন ইফ পাবলিক ট্রান্সপোর্টেশন ওয়াজ ফ্রি ইন ইউর সিটি। তার মানে পাবলিক ট্রান্সপোর্টেশনটা যদি ফ্রি থাকতো আমার সিটিতে তাহলে কি হইতো। এখন পাবলিক ট্রান্সপোর্টেশন কি ফ্রি? ইজ ইট ফ্রি আমার সিটিতে? অবশ্যই না। No, সো যদি ফ্রি থাকতো হোয়াট উড হ্যাপেন। এখন এইটা একটা ইমাজিনারি সিচুয়েশন না, কমপ্লিটলি এটা একটা কল্পনা, যে যদি হইতো তাহলে কি হইতো। তাহলে আমাদের আনতে হবে কি ইফ। যদি এইটা ফ্রি হইতো তাহলে এইটা হইতো। তার মানে ইফ হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স যেটা আমি করাইছিলাম। এই জন্যই কন্ডিশনালটা আগে করে রাখছি, যাতে এখন এটা দিয়ে আনসার করতে প্রবলেমে ফেস করতে না হয়। প্রত্যেকটা গ্রামার ক্লাসের পিছনে এই রিজনগুলো আছে। ওকে, সো কোশ্চেনটা কিভাবে আনসার করবে একটু স্ট্রাকচারটা দেখি। ইন্ট্রোডিউস দ্য হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ফার্স্টে হচ্ছে আমাদের সিচুয়েশনটাকে ইন্ট্রোডিউস করাইতে হবে, যে পাবলিক ট্রান্সপোর্টেশন যদি ফ্রি হয় তাহলে কি হইতো বা না হইতো, এরকম ইফ দেন এই স্ট্রাকচারটা এখানে লিখতেই হবে। এক্সপ্লেন ইউর আনসার, আনসারটাকে এক্সপ্লেন করতে হবে। ইট ইজ লাইকলি, আই উড, এরকম করে ভিন্ন লাইন দিয়ে এক্সপ্লেন করতে হবে। এখানে আমরা অ্যাজ এ রেজাল্টও দিতে পারি, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্স, কনসিকুয়েন্টলি এগুলো দিতে পারি। ওকে, প্রোভাইড a possible consequence or result, as a result this might lead to। এই যে আমি এখানে একটা এক্সপ্লেনেশন করব, এইটা কি করতে পারে, এটা হয়তো বা এই উপকারটা করবে আমাদের সোসাইটিতে। দেখি একটু। If public transportation were free, then I believe it would encourage more people to use buses and trains instead of driving। তার মানে যদি এটা ফ্রি হয় তাহলে কি হবে, অনেক মানুষ বাস ট্রেন ইউজ করবে ড্রাইভিং করার চেয়ে। কারণ সবাই হচ্ছে তাদের গাড়ি রেখে দিবে গ্যারেজে, তারা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করবে। তো ওকে, সো এখন সিচুয়েশনটাকে আমরা জাস্ট ইন্ট্রোডিউস করালাম কিভাবে, যে আমাদের টপিক সেন্টেন্সটা দিয়ে, যে যদি এটা ফ্রি হয় মানুষ গাড়িটা গ্যারেজে রেখে তারা বাস ট্রেন এগুলো হয়তো ইউজ করবে। এখন এজ এ রেজাল্ট ট্রাফিক কনজেশন উড লাইকলি ডিক্রিজ। ট্রাফিক কনজেশন কি হবে, ডিক্রিজ হবে, গাড়ি ঘোড়া হয়তো বা কমবে। অ্যান্ড দেয়ার কুড বি এ পজিটিভ ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট ডিউ টু রিডিউস কার্বন এমিশন। তার মানে পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, কার্বন এমিশনের দিক থেকে এটা কমে যাবে অনেক। ওকে, সো আমার টপিক সেন্টেন্স ডেভেলপমেন্ট এক্সাম্পল এখানে একসাথে করে দিচ্ছেন। আপনি একসাথেও করতে পারেন, আলাদাও করতে পারেন। আপনি চাইলে এখানে এজ এ রেজাল্ট বাদও দিয়ে ট্রাফিক কন্ডিশন দিয়ে ডেভেলপমেন্ট রাখতে পারেন। পরে আপনি ফর ইনস্টেন্স দিয়ে একটা সিটির কথা বলে দিতে পারেন, যে এই সিটিতে ট্রান্সপোর্টেশন ফ্রি, এইখানে এই উপকার পেয়েছে। ফাইন, এখানে এক্সাম্পলটা ক্লিয়ারলি একটু দেওয়া নাই, আপনারা অ্যাড করে নেবেন। লুক্সেমবার্গে পাবলিক ট্রান্সপোর্টেশন ফ্রি। হ্যাঁ, ভালো একটা এক্সাম্পল দিয়ে দিবেন এখানে, যে এই সিটিতে পাবলিক ট্রান্সপোর্টেশন ফ্রি, এখন এখানে ট্রাফিক কনজেশনও হয় না, সবাই পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করে, গাড়িও মানুষ কম কিনে, ফুয়েলও কম ইউজ হয়, পরিবেশও ভালো, সবকিছু ভালো। সুন্দর করে একটা এক্সাম্পল ইউজ করে ফেলবেন। মশিউর কি লুক্সেমবার্গ যাবেন নাকি? না, সার্চ করছিলাম, পরে আচ্ছা। ওইখানে অনেক কিছুই অনেক কম প্রাইস, বাট রিলেটেড সাবজেক্ট নাই। বিবিএ এর জন্য ভালো কিছু সাবজেক্ট আছে। ও আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। লুক্সেমবার্গে কেউ যদি সেটেল হইতে পারে, মানে তার মানে জীবনের পিছনে তাকানো লাগবে না। পৃথিবীর সবচেয়ে ধনী দেশ অনেক টাকা আছে নাকি? আম, বলা যায় আর কি। ওইখানে কেউ যদি অড জবও করে তবু তার লাইফ সেটেল। বাহ, ওকে, সবাই ট্রাই করেন, লুক্সেমবার্গ থেকে দেখার ট্রাই করেন। ইভেন লুক্সেমবার্গের ক্রেডিট কার্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্ট্রং ক্রেডিট কার্ড। পৃথিবীর যে কোনো জায়গায় ওটা ইউজ করা যাবে, কোনো লিমিট নাই। হুম, বাহ ভালো। ওকে, অলরাইট, আমরা লাস্ট কোশ্চেনে আছি।
আপনাদের কারো যদি কোনো কান্ট্রি সিলেকশন বা কিছু নিয়ে কোয়েশ্চেন থাকে ওই কমন চ্যাট গ্রুপে আপনারা কথা বলেন। আসলে একেকজন একেক বিষয়ে জানে তো। হয়তোবা আপনার একটা কোয়েরি হয়তোবা ওইখানে আরেকজন এই বিষয়ে হয়তোবা ঘাটাঘাটি করে ফেলছে। সো ঘাটাঘাটি করার আগে ওইখানে একটা মেসেজ দিয়ে রাখবেন। বাকিরা হইতেছে যদি এক্সপেরিয়েন্স থাকে বলে দিল। আপনার জন্য সুবিধা হইলো আরকি। কিন্তু সবার গোল একরকম। ওকে। প্রবলেম সলভিং কোয়েশ্চেন। এইটাও একটা হাই লেভেলের কোয়েশ্চেন। হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন আর প্রবলেম সলভিং কোয়েশ্চেন এই কোয়েশ্চেনগুলো যখন আপনাকে আস্ক করবে তখন এক্সামিনার উইল থিংক দ্যাট ইউ আর আ ব্যান্ড 7 অ্যাচিভার। ওকে? ব্যান্ড 7 বা এর বেশি যখন আপনি অ্যাচিভ করার ক্যাপাবিলিটি রাখবেন, দেন এক্সামিনার উইল আস্ক ইউ দিস কোয়েশ্চেনস। ওকে। সো প্রবলেম সলভিং এর ক্ষেত্রে কোয়েশ্চেনের টাইপ কেমন হইতে পারে? সাপোজ হোয়াট ক্যান বি ডান টু রিডিউস দ্য নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্টস? ওকে? এইটা একটা প্রবলেম সলভিং কোয়েশ্চেনস। এখানে আমরা কি করব? রিডিউস করব হোয়াট ক্যান বি ডান রিডিউস করব কি? রোড অ্যাক্সিডেন্টস। তার মানে এটাকে রিডিউস করব আমরা রোড অ্যাক্সিডেন্টকে। আর এটা করতে হইলে কি করা উচিত? তার মানে আমাদের সলিউশনটা কি? সলিউশনটা কি? এখানে সলিউশনটা যদি আমরা বলতে চাই অবশ্যই ফার্স্ট এ প্রবলেমটাকে ইন্ট্রোডিউস করাইতে হবে। যে প্রবলেম হচ্ছে এইটা, সলিউশন হচ্ছে এইটা। এই ২ টা কাজ করাইতে হবে। স্ট্রাকচারটা দেখি। ফার্স্ট এ হচ্ছে আইডেন্টিফাই দ্য প্রবলেম। মেইন ইস্যু, ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস প্রবলেমটা হয়তোবা এখন আমাদের বলতে হবে যে প্রবলেমটা কেন হচ্ছে, আইডেন্টিফাই করতে হবে। তারপর এটার সলিউশন দিতে হবে। টু সলভ দিস বাই পসিবল অ্যাপ্রোচ, এক্সপ্লেইন দ্য পটেনশিয়াল ইমপ্যাক্ট অফ দ্য সলিউশন। একটা ইমপ্যাক্ট বলতে হবে। এই যে আমি সলিউশনটা দিলাম, এটার ইমপ্যাক্টটা কি হবে সোসাইটিতে? তো একটা ইমপ্যাক্ট বলে দিলে সুন্দর একটা কোহিয়ারেন্ট রেসপন্স আমরা পাবো, যেখানে লজিক্যাল ফ্লো থাকবে। দ্য মেইন ইস্যু লিডিং টু রোড অ্যাক্সিডেন্টস ইজ অফেন রেকলেস ড্রাইভিং। তার মানে রোড অ্যাক্সিডেন্টের কারণ কি? রেকলেস ড্রাইভিং। আর কোনো রিজন আপনাদের মাথায় আছে? আর কি হইতে পারে? এনি রিজন? একটু আইডিয়া টেস্ট করি সবার। কারো মাথায় আছে কোনো রিজন? যে রোড অ্যাক্সিডেন্টের রিজন কি? ট্রাফিক সিগন্যাল না মানা এটা একটা হতে পারে। ওকে। ইগনোরিং ট্রাফিক সিগন্যালস। হ্যাঁ, এটা আমরা দিতে পারি। ওভারটেকিং। ওকে। ওভারটেকিং, ইলিগাল ওভারটেকিং দিব। ইগনোরিং ফুট ওভার ব্রিজ, হ্যাঁ, এটাও দিতে পারি। ওকে। ভালনারেবল রোড রুলস, রোডের যে রুলস গুলা আছে অনেক কিছু আমরা দিতে পারি। ওকে, ফাইন, থ্যাংক ইউ। সো অনেক রকম আইডিয়া আমরা দিতে পারি। তো আপনি যদি ২ টা আইডিয়া দেন, ২ টা ২ রকম ডেভেলপমেন্ট করতে হবে। একটা আইডিয়া দিলে একটা ডেভেলপমেন্ট করলেই হবে। এখানে যেমন একটা আইডিয়া দিছে টু সলভ দিস, এখানে সুন্দর মতো দিয়ে দিছে। ফাইন। ২ টা আইডিয়া দিলে একটু ২ রকম ভাবে একটু বড় হবে তখন আনসারটা। আপনি যদি জাস্ট আনসারটাকে এক্সটেন্ড করতে চান, ২ টা আইডিয়া দিয়ে দিবেন। তাহলেই হবে। এখন আমরা দেখি সলভটা কিভাবে করবে। তো একটা রিজন দিছে রেকলেস ড্রাইভিং। এখন সলভ করতে হবে এটার সাথে কানেক্টেড একটা আনসার করতে হবে। ইট উড বি হেল্পফুল টু ইমপ্লিমেন্ট স্ট্রিক্টার ট্রাফিক লস অ্যান্ড ইনক্রিজ পেনাল্টিজ ফর ভায়োলেশন। তার মানে রেকলেস ড্রাইভিং যে করে এটাকে যদি আমরা ট্যাকেল দিতে চাই, অবশ্যই উই শুড ফলো দ্য স্ট্রিক্ট ট্রাফিক রুলস। ওকে? এই ট্রাফিক রুলসটা আমাদের ফলো করতে হবে এবং এটাকে স্ট্রিক্টার করতে হবে। স্ট্রিক্ট স্ট্রিক্টার এটা কম্পেয়ার করছে আরকি, আরো বেশি স্ট্রিক্ট করতে হবে। তারপরে ইনক্রিজ পেনাল্টিজ ফর ভায়োলেশন। পেনাল্টি হইতে হবে। প্রত্যেকটা কান্ট্রিতে পেনাল্টি হয়। সুন্দর মতো বাংলাদেশেও হয়। এখন খুব স্ট্রিক্ট হচ্ছে ট্রাফিক লস। সো পেনাল্টি গুলো একটু জোরদার করতে হবে। দিস উড, এইখানে হচ্ছে আমার আউটকাম। যে আমি যে এইগুলা করব এটার আউটকামটা কি? এখন আপনি বলতে পারেন যে এটা দরকার ছিল না। আমি এইটাই আরো বলতে পারতাম। তাহলে আপনার লজিক্যাল ফ্লো থাকতো না। আপনি একটা প্রবলেমকে আইডেন্টিফাই করছেন। এই প্রবলেমটা রিজনটা কি? রিজনটা আপনি বলছেন। বলার পরে সলিউশন দিছেন কিন্তু সলিউশনের ইমপ্যাক্ট দিলেন না। তাহলে লজিক্যাল ফ্লোটা থাকবে না। সেজন্য এখানে ইমপ্যাক্ট দিয়ে দিছে। This would lead to drivers being more cautious, thereby reducing the likelihood of accidents. Okay?